বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নানান ধরনের আলোচনা হচ্ছে। সে আলোচনার একটি বিষয় হলো, যদিও অনেক যদি এবং কিন্তুর উপর শেখ হাসিনার ফেরার বিষয়টি নির্ভর করছে, তারপরও তিনি যদি ফেরেন তারপর কি হবে? শেখ হাসিনা যদি ফিরেন তিনি কি গ্রেপ্তার হবেন? তাকে কি জেলে যেতে হবে? তিনি কি জামিন পাবেন? এমন নানান প্রশ্ন, নানান আলোচনা উঠে আসছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 650-রও বেশি মামলা আছে। আইসিটির চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারি সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এমন বক্তব্যের পর সরকার থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 12 জুলাই বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড থাকায় এবং আইনের বিধান অনুযায়ী আপিলের জন্য নির্ধারিত 30 দিন পার হয়ে যাওয়ায় তার পক্ষে নিজে নিজে ফিরে এসে আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে সরকার গ্রেপ্তার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। 13 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটি তার নিজস্ব বিষয়, সেটি আমাদের ব্যাপার নাই। যেখানে আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে।
উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71-এর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21শে জানুয়ারি জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরে তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন, ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন, এটি কোনো প্রচলিত জামিন নয় এবং আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামি পক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন, তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তির সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী। কারণ 24-এর 5ই আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদই ফেরত এসেছেন।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন, তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। আবুল কালাম আজাদের মামলার আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, সাজা স্থগিত থাকার কারণে আসামিকে কারাগারে পাঠানো যাবে না। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় মামলার সমস্ত দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে আপিল বিভাগের কাছে আপিল দায়েরের প্রস্তুতি নিতে পারবেন। আইনজীবীরা বলছেন, আবুল কালাম আজাদের কেসটি আইনের চোখে বৈষম্যহীন আচরণ বা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ল হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইসিটির চিফ প্রসিকিউটর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের যে কথা বলছেন সেটি এখনো পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। আবার আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে, আপিলের জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার পক্ষে আপিলের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিশেষ আইনের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা বা বিলম্ব মার্জনার সাধারণ আইনি সুযোগ সম্পূর্ণ অনুপস্থিত বলে মত দিয়ে থাকেন। আইনজীবীরা মনে করেন এটিও পুরোপুরি ঠিক নয়। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য যে কোনো আদেশ বা নির্দেশনা দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপিল বিভাগ যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব মওকুফ করা প্রয়োজন, তবে তারা যে কোনো সময়সীমা অতিক্রম করা আপিল গ্রহণ করতে পারে। আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো বড় মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ রাতারাতি 24-এর 5ই আগস্টের পর পাল্টে যেতে দেখা গেছে। 3টি ক্ষেত্রে রিভিউ আপিলে আগের রায় বাতিল হয়ে গেছে। এরকম 3 জন গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই কারণে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তবে এই বিষয়ে আগের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত থাকায় সরকারের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। গতকালকে আমরা একটা আলোচনায় বলেছি, আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরতে চান বা ডিসেম্বরে ফিরবেন, এই ঘোষণা যখন দিয়েছেন এবং তিনি একা নন, আওয়ামী লীগের নেতাদের সহ তিনি দেশে ফিরবেন, এই ঘোষণায় অনেকের আবোল তাবোল কথা শোনা যাচ্ছে। এটাও বলেছি যে বিএনপি খুব বুঝে শুনে রিয়েকশন দিচ্ছে। তবে বিএনপির একজন মানুষ আবার একটু আজকে কেমন কেমন যেন কথা বললো, মানে বিরোধীরা যারা কথা বলছে, সেটা নাহিদ ইসলামী বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শফিকুল আলম বলেন, ওই যে প্রধান উপদেষ্টা সাবেক প্রেস সচিব ডক্টর ইউনূসের, তারপর আপনি আসিফ নজরুল বলেন, এরা যারাই এই শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে কথা বলছে, শেখ হাসিনা আসতে পারেন এটা নিয়ে রিয়াকশন দিচ্ছে, তাদের প্রত্যেকের কথা শুনে যেন মনে হয় যে এরা সত্যিকার অর্থে চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। সে যে বিচারের মুখোমুখি হতে চাচ্ছে, এইটাই কোথায় যেন ভয় পেয়েছে, নাকি দ্বিধায় পড়েছে, নাকি রাজনৈতিকভাবে কোনো দেউলায়িত্ব অনুভব করছে যে শেখ হাসিনা দেশে আসলে পরে এর পরিক্রমাগুলো পরে যা হবে। দেশে আসা মানেই তো সাথে সাথে কোনো কিছু ঘটেও যাওয়া না, আবার ঘটতে শুরু করা বলা যেতে পারে। তো সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা আসার নামটা নেওয়ায় একটু যেন কোথায় যেন মনে হচ্ছে যে
অনেকেই একটু দ্বিধায়, যে পারলে সরকারকে বলে যে এই মাননীয় সরকার বাহাদুর, শেখ হাসিনা বাংলা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ায় থাকুক বলছেও। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ওই জুলাই যোদ্ধা বোদ্ধা টোদ্ধা এইসব নামে যেগুলা এখনো মাঠে রয়ে গেছে, জুলাই ব্যবসায়ী, এগুলা কথাও বলছে যে শেখ হাসিনার দেশ এটা না, তার দেশ দিল্লি, ভারত, সে ভারতেই থাকুক, বাংলাদেশে আসার দরকার নেই। এবং এইটা যে তাদের মনের কথা, আমি অনেক আগে আপনাদের যারা আমাদের রেগুলার দর্শক তাদেরকে মনে করিয়ে দিই। আমি অনেকবার বলছি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা বা শেখ হাসিনাকে সত্যিকার অর্থে ফিরায় আনা, এইটা শেখ হাসিনা বিরোধী শিবিরের ভেতরকার মনের অন্তরের ইচ্ছা না। তারা এই ইস্যুটাকে জিয়ে রাখতে চায়। মানে শেখ হাসিনা ভারতে আছে, বলবে ভারতে চিঠি দিছি, পত্র দিছি, হ্যাঁ, ভারত পত্রের জবাব দেয় না, ভারত শেখ হাসিনা কে ধরে নিয়ে আসো, আইনা বিচারের মুখোমুখি করো। মানে দেশে আসলে পরে তো তাদের এই ব্যবসা বন্ধ, যে শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনার ধরে আনতে হবে। আওয়ামী লীগ বিরোধী অবস্থান প্রকাশ করা আর শেখ হাসিনারে ভারত রাইখা আসো আসো করা, এই দুইটা পুঁজি বন্ধ হয়ে যাবে শেখ হাসিনা দেশে আসলে পরে। তো এই জায়গাটায় শেখ হাসিনা বিরোধীদের একটা অবস্থান আমরা অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে এটা শেখ হাসিনা বিরোধীরা এরকম একটা অবস্থান নিয়ে আছে। আজকে একজনের একটা বক্তব্য আমার চোখে পড়েছে, এবং এই বক্তব্যটা পাওয়ার পরে বিএনপির মানুষই বলা যায়, কারণ যেহেতু বিএনপি সরকার আসার পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিচ্ছে, ফলে তাকে আমি বিএনপির মানুষই বলতে পারি। বিএনপি দলীয় ভাবে শেখ হাসিনা আসা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখছে না। চলুন আমরা একটু চিফ প্রসিকিউটর আমিন ইসলামের তার বক্তব্যটা দিয়ে একটু নজর দিই। চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ড ওভার করতে হবে। প্যাচটা কোন জায়গায় দেখছেন? মানে ভারত হ্যান্ড ওভার না করলে শেখ হাসিনা আসতে পারবে না, এবং আসতে পারবে না মানে এই যে এখন ফাঁসি টাসি হাবিজাবি দেখেন না, এগুলা বেসিক্যালি লোক দেখানো ছাড়া আর কিছুই না। শেখ হাসিনা সত্যিকার অর্থে বিচার করতেও পারবে না, এবং বিচারের মুখোমুখি করাটা এটা সো টাফ। শেখ হাসিনা আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই, তাকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার করতে হবে। শেখ হাসিনা কি আনুষ্ঠানিকভাবে ভারত গেছিল? আয়োজন করে ভারত সরকার আমন্ত্রণে গেছিল না? ভিসা পাসপোর্ট দেখায় ভারতে গেছিল? তাদের যাওয়াটা তো পুরোপুরি ব্যতিক্রমী ঘটনা ছিল। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শেখ হাসিনা আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়ে আসতে হবে। নির্বাসনের থেকে মানে ভারতে তাকে গ্রেফতার দেখাইতে হবে। ব্যাপারটা যদি আমরা সহজভাবে বুঝার চেষ্টা করি তো এরকম, যে ভারতে তাকে গ্রেফতার দেখাইতে হবে, গ্রেফতার দেখানোর পরে ভারত সরকার শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে। বুঝেন তাহলে প্যাচ কোন জায়গায় মারতেছে? মানে এইটা পাগলেও বোঝে যে ভারত সরকার জীবনেও শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে না। শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা যদি নিজে আসতে না চায়, এবং শুধু শেখ হাসিনা নিজে আসতে চাও না, ভারত নিশ্চিত হবে, কনফার্ম হবে যে তার জীবনহানি ঘটবে না, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না, ফাঁসি হবে না, তাকে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে। এইগুলা যখন ভারত কনফার্ম হবে তখন শেখ হাসিনার ইচ্ছায় তাকে ফেরত পাঠাবে। কিন্তু ভারতে তাকে বন্দি দেখাবে এই কল্পনা করাটা বোধহয় মানে বেশি বাড়াবাড়ি রকম কল্পনা হয়ে যায় আর কি। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশের সরকারের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এর আগে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না, এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘন্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এখন বিষয়টা কোন জায়গায় জটিল হয়েছে জানেন? বিষয়টা জটিল হয়েছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসার পরে
সরকারের দিক থেকে কি অবস্থা হবে? আমরা সবাই এটা জানি যে বিএনপি সরকার তো শেখ হাসিনা আসার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, তারা একরকম চুপ করে আছে, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চয়ই কাজ করছে এবং নিশ্চিতভাবেই গোয়েন্দা সংস্থারা আরো বেশি তৎপর আছে বিষয়টা নিয়ে। এটি হওয়া স্বাভাবিক। দেখেন, 23শে জুন সামলাইতে গিয়ে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সামলাইতে গিয়ে বাংলাদেশে 6টা জেলায় সেনাবাহিনী নামাইতে হয়েছে বিএনপি সরকারের। ফলে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ যে কি ভীষণভাবে আছে এটা বোঝা যায়, এবং সে ভীষণভাবে থাকার কারণেই শেখ হাসিনা আসলে পরে তাকে একেবারে তুড়ি দিয়ে উড়িয়ে দিবে, এটা বাস্তবতা না। সরকারের এখনো 6 মাস হয়নি। এই সরকার বছর পূর্ণ করার আগে শেখ হাসিনা আসলে পরে যে ঝক্কিটা তৈরি হবে, যে ঝাঁকিটা তৈরি হবে, এই ঝাঁকিটা এখনো অ্যাবজর্ব করার মতো সরকারের পরিপূর্ণ ক্ষমতা হয়ে ওঠে নাই। কারণ এই সরকারের বসতেও সময় লাগবে, এবং দেশের অর্থনীতি খারাপ, পৃথিবীতে যুদ্ধ চলছে, এবং দেশে এই যে আমরা যখন কথা বলছি সেদিনও প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশ একেবারেই নাকাল অবস্থার মধ্যে দিয়ে আছে। বন্যার হাতছানি, এবং কিছু কিছু জেলায় বন্যা দেখা দিয়েছে। এই যে সিচুয়েশনগুলা সামলানো, একটা বিশাল বাজেট দেওয়া হয়েছে যেখানে বিপুল পরিমাণ ঘাটতি রয়েছে, এই সব কিছু সামলে দেশের মানুষের নিত্যপণ্যের জিনিসের কারণে মানুষ ত্যক্ত বিরক্ত, বিদ্যুতের কারণে মানুষ ত্যক্ত বিরক্ত, এই যে বিরক্তিগুলো, এগুলো সবগুলো একসাথে হওয়ার ফলে একটা সরকার 1 বছর যখন যাবে, সরকারের উপর প্রচন্ড রকম প্রেশার থাকবে। সেই প্রেশারের মধ্যে নতুন প্রেশার, শেখ হাসিনা দেশে আসবেন, আর বিএনপিও সেটা এই যে বাকি একটা উৎকোচ ঝামেলা, এমনিতেই তো আওয়ামী লীগ প্রেশার তৈরি করে রেখেছে, আরো তখন আওয়ামী লীগের মানুষজন আরো ডিসপায়ার্ড বেশি হবে। আমি সোশ্যাল মিডিয়া দেখে আওয়ামী লীগের লোকজন এখন ঘোষণা করছে যে আমরা আর গোপনে ঝটিকা দৌড়ে মিছিল করব না। তারা দিনকে দিন তাদের সেই মিছিলের ধরন পাল্টাবে, এবং শেখ হাসিনা আসলে স্বাভাবিকভাবে সেটা আরো পাল্টাবে। আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, রাতে আমাদের 2টি টক শো রয়েছে, যারা এই কন্টেন্টটি পরে দেখবেন তাদেরও আমন্ত্রণ থাকলো। একটি দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি বিস্তারিত জানাবেন শেখ হাসিনার পরিস্থিতি কি হচ্ছে, কি হতে পারে। আরেকজন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার সাথেও সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং শেখ হাসিনা প্রসঙ্গে আমরা আলাপ করবো। এই 2টি অনুষ্ঠান আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সঙ্গে আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে শেখ হাসিনা দেশে আসাটা মুখে না বললেও টেকনিক্যালি, মানে কৌশলগতভাবে সরকার কোনো বাধা দিবে কিনা, কারণ সরকার চায় কিনা শেখ হাসিনা সত্যি দেশে আসুক, আসলে যে সিচুয়েশন হবে এটা কিন্তু খুব ঘোলাটে। ফলে সরকারের দিক থেকে কি বড় রকম কোনো বাধার তৈরি হতে পারে। বিরোধী অংশ আর যারা আছে, যে জুলাই প্রজন্ম বলে যারা দাবি করে, মানে পথভ্রষ্ট জুলাই প্রজন্ম, তারা চায় না শেখ হাসিনা ফিরে আসুক, এটা পরিষ্কার। কিন্তু সরকার চায় কিনা এই প্রশ্নটা এখন তোলা যায় না। আর সেই সাথে দর্শক, গভীর সমবেদনা জানাই আজকে একজনের মৃত্যুতে। তিনি হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মিস্টার জমির উদ্দিন সরকার। তার প্রতি তার আত্মার প্রতি তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের কর্মজীবনে, আমার পেশাগত সাংবাদিকতার জীবনে মিস্টার জমির উদ্দিন সরকারের বহু ইন্টারভিউ করেছি। তার চেয়ে বড় বিষয় ছিল, আমি মিস্টার জমির উদ্দিন সরকারের কাছে অনেক সময় টেলিফোনে বিএনপির অভ্যন্তরীণ অনেক বিষয়, অনেক সিদ্ধান্ত, অনেক কিছু সম্পর্কে জানতে পারতাম। তাকে তিনি ইন্টারভিউ দিতে না পারলেও বা ভিজুয়ালি ইন্টারভিউ দিতে না পারলেও তিনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।